নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর এখন বাজে সকাল 6টা। রোজকার মতোই আমি সকালে সমস্ত বাসি কাজ সেরে বাসি কাপড়টা চেঞ্জ করে চলে এলাম ঠাকুর ঘরে। আর এসে প্রথমেই ঠাকুরকে প্রণাম করে নিলাম। আসলে কি বলুন তো, প্রতিদিনই যদি আমরা সকালে ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করি, তাহলে পুরো দিনটা কাটাবার জন্য আলাদা একটা শক্তি পাওয়া যায় এবং সাহস পাওয়া যায়। আসলে কি বলুন তো, প্রতিটা মানুষের জীবনেই রয়েছে ভালো খারাপ, আশা নিরাশা, সফলতা ব্যর্থতা। এই নিয়ে মানুষের জীবন। কোনো মানুষ বলতে পারবে না যে আমি একদম সম্পূর্ণ দিক থেকেই পারফেক্ট। কিন্তু মাঝে মাঝে আমরা অনেক কিছু আশা করি এবং বারবার ব্যর্থ হই। এতে আমরা ভগবানের ওপর ভীষণ রাগ করি এবং ওনাকে দোষারোপ করি। তারপর মনে মনে স্থির করি যে ওনাকে আর ডাকবো না। কিন্তু কি বলুন তো, কয়েকদিন পর বা কয়েক ঘন্টা পরই আমাদের সেই ঠাকুরের কাছে মাথা নত করতে হয়, যেটা আমার জীবনে প্রতিনিয়ত ঘটে থাকে। তাই আপনি যাই করুন না কেন, ভগবানের প্রতি বিশ্বাস আপনাকে রাখতেই হবে, কারণ উনি আমাদের জীবনের সব কিছু। তবে যতদিন বাঁচবো রাগ অভিমান ভগবানের প্রতি হয়েই থাকবে, কারণ উনি একমাত্র জায়গা যেখানে আমরা মনের কথা সব কিছু মন খুলে বলতে পারি। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুর ঘরটা প্রায় গোছিয়ে হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে উঠে পড়েছে, আর উঠেও শুরু করে দিয়েছে ওর দুষ্টুমি। আর আজকে জানেন তো, আমাদের বাড়ির সকলেরই মনটা ভীষণ খারাপ, কারণ আমার দিদিমা শাশুড়ি মারা গেছে। আগের দিনের ব্লগে আপনারা দেখেছিলেন যে আমার দিদিমা শাশুড়ির শরীর খারাপ বলে আমরা সকলেই দিদিমাকে দেখতে গেছিলাম। আর উনি কিছুদিন ধরেই ভীষণ অসুস্থ ছিল। আর আমরা যখন দেখতে গেলাম, আমরা যাবার 5 মিনিট পরেই দিদিমা মারা গেছিল। তো কিছু করার নেই, ভগবান যাকে যতটুকু সময় দিয়েছে পৃথিবীতে, সে ততটুকুই থাকতে পারবে। ভগবানের কাছে এটাই প্রার্থনা যে দিদিমা যেখানেই থাকুক যেন খুব ভালো থাকে। আর যাই হয়ে যাক না কেন, জীবনকে আগিয়ে নিয়ে যেতেই হবে, কারণ কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না। তো এখানে দেখুন, রোজকার মতোই আমি ঠাকুরঘরটা গোছ করে রান্নাঘরে চলে গেছিলাম আর ভাতটা বসিয়ে ছেলের জন্য একটু কমপ্লেন করে নিয়ে চলে এলাম। আর এখন ছেলেকে একটু পড়তে বসিয়েছি, আর পড়তে পড়তে ওকে কমপ্লেনটা খাইয়ে দিচ্ছি। কিন্তু ও এত দুষ্টুমি করছে দেখুন। আর পড়তে তো বসেই না, মাঝে মাঝে একটু চেষ্টা করি পড়তে বসানোর। আসলে কি বলুন তো, এখনকার 3 থেকে 4 বছরের বাচ্চারা যা শেখে, আমরা তো এই বয়সে কিছুই পারতাম না। আমরা তো স্কুলেই ভর্তি হতাম 5 বছর বয়সে, আর তারপরে আমাদের অ আ এবিসি এগুলো শেখা। তো এখনকার বাচ্চাদের প্রেশার দিয়ে এত কিছু শেখানো হচ্ছে যে বড় হয়ে ওরা কতটা নিতে পারবে, এটাই চিন্তার বিষয়। তো যাই হোক, আজকে আমি রান্না করব ঝিঙে দিয়ে আলু দিয়ে ছোলার ডালের বড়া দিয়ে একটা রেসিপি। আসলে কি বলুন তো, সকালে আমার বর বাড়ি ছিল না, ও দিদিমাকে নিয়ে গেছিল শ্মশানে। আর ওর বাড়ি আসতে আসতে বেজে গেছিল 9টা। তাই ঘরে যা ছিল তাই দিয়ে আমি একটা তরকারি বানিয়ে ফেললাম। আর সকালে ঘুম থেকে উঠেই আমি কিছু ছোলার ডাল ছিল সেটা ভিজিয়ে দিয়েছিলাম। আর আপনারা দেখেছেন যে ছোলার ডালটা আমি বেটে নিয়েছি। তার মধ্যে আমি একটু অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে ডালটা বেটে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে ছোলার ডালের বড়াগুলো ভেজে নেব। আর আপনারা যখন ছোলার ডালটা বাটবেন, চেষ্টা করবেন জল না দেওয়ার, কারণ এটা পাতলা হয়ে গেলে বড়াগুলো না সেরকম ভালোভাবে হবে না। তো এখানে দেখুন, বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা এবং কিছু জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবং আলুর মধ্যে অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আলুগুলো মোটামুটি ভাজা হলে আমি এর মধ্যে ঝিঙে দিয়ে দেব। আমি এখানে 3টে ঝিঙে এরকম কেটে নিয়েছি। ঝিঙেগুলো দেওয়ার পর আমি এর মধ্যে আবারও অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ঝিঙে এবং আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা এবং পোস্ত। আমি এখানে ছোট চামচে 3 চামচ পোস্ত বাটা নিয়েছি এবং লঙ্কা প্রয়োজন মতো নিয়েছি। তারপর আমি এর মধ্যে নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং অল্প অল্প জল দিয়ে এটা কষিয়ে নেব। তো এখানে ঝিঙে আর পোস্ত আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। আর যেহেতু আমি এটা খুব ঝোল করব না, তাই খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই। আর জল দিয়ে আপনি এটা ঢাকা দিয়ে রেখে দেবেন।
3 থেকে 4 মিনিট ঢাকা দেওয়ার পর আপনি ঢাকনা খুলে এর মধ্যে যে বড়াগুলো ভেজে রেখেছিলেন সেই বড়াগুলো দিয়ে দেবেন। তারপর এটা নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। বড়া দেওয়ার পর খুব বেশিক্ষণ ধরে ফোটানোর দরকার নেই, 1 থেকে 2 মিনিট ফোটালেই হবে। আর এখানে আমার রেসিপিটি হয়ে গেছে। তো রান্না কমপ্লিট করে বর তো খাওয়া দাওয়া করে অফিস বার হয়ে গেল, আমি আর ছেলেও খেয়ে নিয়ে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো সেরে এই দেখুন ছেলেকে স্নান করিয়ে দিলাম। আর জানেন তো আজকে না আমার শরীরটা একটু ভালো লাগছিল না, কারণ আগের দিন সারা রাতই প্রায় জাগা ছিল। দিদিমার ওই রকম ঘটনা দেখে মনটাও ভীষণ খারাপ লাগছিল আর মাথায় শুধু উল্টোপাল্টা চিন্তা আসছিল। জানেন দিদিমা মারা যাওয়ার আগে যখন আমরা দেখতে গেছিলাম, আমরা যাবার পর দিদিমার মুখে আমরা দুধগঙ্গা জল দিয়েছিলাম, তারপরেই দিদিমা মারা গেছিল। তো অনেকেই বলছিল যে তোমাদের দেখার জন্যই উনি বেঁচে ছিল এতক্ষণ। তো এটা কি সত্যি, এরকম কি কিছু হয়ে থাকে? তো যাই হোক, আমি এখানে দেখুন ছেলেকে স্নান টান করিয়ে ওকে গেঞ্জিটা পরিয়ে দিলাম। গেঞ্জি পরানোর পর ওকে ক্রিম লাগিয়ে মাথাটা আঁচড়িয়ে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আর দুপুরে স্কুল থাকলে তোকে এরকম টাইম নিয়ে স্নান করানো হয় না, ওই সকালবেলা তাড়াহুড়ো করে স্নান করিয়ে নিয়ে চলে যাওয়া হয় স্কুলে। আর এখন যেহেতু সকালে স্কুল হচ্ছে তাই দুপুরে অনেকটাই টাইম পাওয়া যায়। ওকে ধীরে সুস্থে স্নান টান করিয়ে তারপর আমি যাই স্নান করতে। আর আমি স্নান করতে যাওয়ার আগে ওকে কিছু বিস্কুট দিয়ে যাই। ও বিস্কুটগুলো খেতে খেতে টিভি দেখে, তা না হলে ফোন দেখে, না হলে ছবি আঁকে। তো আমি আজকে ওকে বললাম টিভি ফোন কিছুই দেখতে হবে না, তুই বসে বসে ছবি আঁক। তো ও আমাকে বললো তাহলে আমাকে একটা ছবি এঁকে দিয়ে যাও। তো আমি ওকে একটা গাছের ছবি এঁকে বললাম এটা রং কর। তো ওকে আমি রং করতে দিয়ে চলে গেলাম স্নান করতে। আর আজকে কিছু জামা কাপড় সার্ফ দিয়ে রেখেছিলাম, স্নান করার আগে ওগুলো আমি কেচে ফেললাম, তারপর স্নানটা করে নিলাম। স্নান করে চলে গেলাম ছাদে জামা কাপড়গুলো মেলবো বলে। গিয়ে দেখি ছাদে এত পরিমাণে রোদ আর ছাদ পুরো গরম হয়ে গেছে। ছাদ এত পরিমাণে গরম যে ছাদে পা রাখার উপায় নেই। কোনো মতে তাড়াতাড়ি করে ছাদে জামা কাপড়গুলো মেলে চলে এলাম নিচে। গরমকালে এই একটা সমস্যা জানেন, ছাদে গিয়ে যে শান্তি করে জামা কাপড়গুলো মেলবেন তার উপায় নেই, কিন্তু শীতকালে আবার এই দিক দিয়ে খুব ভালো। তো এখন আমি ছাদে জামা কাপড় মেলে চলে এলাম নিচে। আর নিচে আসার পর দেখুন আমার ছেলে কি অবস্থা করেছে। আমি ওকে গাছ এঁকে দিয়ে গেছিলাম রং করার জন্য, ও গাছে রং করেছে ঠিকঠাক, বেশ ভালোই হয়েছে, কিন্তু তারপরে দেখুন কি অবস্থা করেছে, সারা গায়ে হাতে রং লাগিয়েছে। আর আমি ওকে যে জলের বোতলটা দিয়ে গেছিলাম জল খাবার জন্য সেই বোতলটাকেও রং করেছে। দেখুন কি অবস্থা করেছে বোতলটার। এর আগেও এরকম একটা বোতলে রং করে পুরো 12টা বাজিয়েছিল রঙগুলোর। তো এই বদমাইশিগুলো ও মাঝে মাঝেই করে। মাঝে মাঝে আবার কি করে জানেন তো, ও পুরো হাতে রং করবে, রং করে বলবে আমি ট্যাটু করেছি দেখো। তো ওর এই বদমাইশিগুলো তো চলতেই থাকবে, জানি না কবে যে এই বদমাইশিগুলো ওর ঠিক হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ 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 আমার এই ভিডিওগুলো আপনারা পুরোটাই দেখবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।